বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে নারায়ণগঞ্জে জাপানি ইকোনমিক জোনের প্রতিনিধি দল সুযোগ সুবিধা দেখে সিদ্ধান্ত নেবেন বিনিয়োগের। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার, ল্যাপটপে মিলেছে সরকার বিরোধী তথ্য। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, শিক্ষার্থী জনতার বিক্ষোভ ও সংহতি সমাবেশ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য। আমরা আগেই বলেছি যে ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। রাজধানীতে উল্লেখযোগ্য হারে কমেছে চুরি ছিনতাই, অপরাধ কমাতে দিনের চেয়ে রাতের ঢাকায় নিরাপত্তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। গেল সপ্তাহে দেশে ডেঙ্গু আক্রান্ত শতাধিক মানুষ, এবার ঢাকার বাইরে প্রকোপ বাড়ার শঙ্কা, পর্যাপ্ত প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগে। বিশ্ব নিন্দা উপেক্ষা করে গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, আরও 60 ফিলিস্তিনির প্রাণহানি, আবারও গাজা খালি করার কথা বললেন ট্রাম্প। এবং বিদ্রোহ শেষে অনুশীলনে ফিরলেন নারী ফুটবলাররা, কোচ বার্তারের অধীনেই কৃষ্ণা সাঞ্চিদাদের অনুশীলন, অবসান হলো 68 দিনের বিদ্রোহের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর দ্বিতীয় দিনে আজ দেশি বিদেশি বিনিয়োগকারীরা দেশের ইকোনমিক জোন ঘুরে দেখবেন। আজ বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখবেন ও কারখানা মালিকদের সঙ্গে কথা বলবেন। সেখানকার সুযোগ সুবিধা দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তারা। এছাড়াও দুপুরের সেশনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে সমঝোতা স্মারক সই ও বিশ্বব্যাংকের সঙ্গে থাকছে আলাদা সেশন, এবং শেষে সারাদিনের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে। দর্শক, নারায়ণগঞ্জে জাপানি ইপিজেডে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসাইন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিল্লাল, বিনিয়োগকারীদের সামনে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে? স্নেহা, এখন থেকে ঠিক কিছুক্ষণ আগেই 45 জন দেশি বিদেশি যে বিনিয়োগকারী প্রতিনিধি দল, তারা এই নারায়ণগঞ্জের 2500-এর জাপানিজ ইকোনমিক জোন রয়েছে এখানে তারা এসেছেন। বিশেষ এই অঞ্চলকে ঘিরে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং সেগুলি কিন্তু আজকে এই বিদেশি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে জানানো হবে এই ইকোনমিক জোন থেকেই মূলত আসলে তারা বিনিয়োগ করলে কি কি ধরনের সুফল ভোগ করবেন। আমরা এই মুহূর্তে একটু সরাসরি দেখাতে চাই যে বিনিয়োগকারীরা এই জাপানি ইকোনমিক জোনের ভেতরে তারা ভেতরে গিয়েছেন এবং সেখানে আসলে জাপান ছাড়াও বিভিন্ন দেশের যে বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু সেখানে আছেন। তো আমরা যেটি আসলে এখানে কথা বলে জানতে পেরেছি যে এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে 40টি প্রতিষ্ঠানের মতো এখানে এসেছেন এবং এখানে গাড়ি, অটোমোবাইল, বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানি, ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন কোম্পানির যারা বিনিয়োগকারী তারা কিন্তু এখানে এসেছেন। একই সঙ্গে এইখানে মূলত এই বিনিয়োগগুলো করা হলে প্রায় 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে, সেটিও কিন্তু আমাদেরকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই যে আজকের যে বিনিয়োগকারীদের নিয়ে যে সম্মেলন হচ্ছে সেখানে মূল বিষয়গুলো আসলে উপস্থাপন করা হবে। এই 2500 ইকোনমিক জোনের পক্ষ থেকে তাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এখানে বিনিয়োগ করার ফলে আসলে তারা কতটুকু লাভ্যাংশ হবেন, সার্বিক বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যে আসলে আলোচনা শুরু হবে। স্নেহা, এ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম নারায়ণগঞ্জে জাপান ইপিজেডে সর্বশেষ খবরাখবর। বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানায় পুলিশ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। 2022 সালে 116 জন আলেমের তালিকাকারী তথাকথিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে করা গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত 10:30টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে উত্তরায় আব্দুল জব্বার নামের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয় বলে জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তুরিন আফরোজের মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ মিলেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি, দেখে আমাদের তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। 2018 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এক আসামির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 2019 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়। 2013 সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করেন আওয়ামী লীগ সরকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। তন্দ্রা তারণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। From river to the sea, Palestine will be free. এমন নানা স্লোগানে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তারা এত কিছু দেখার পর যারা চুপ আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে তারা মারতেছে না। প্রত্যেকটা দেশ থেকে যদি এই প্রোটেস্টগুলো দাঁড়ায়, একটা সময় শাসক যারা আছে তারা দুষ্কৃতিকারী, তারা অবশ্যই একটা সময় থেকে কিছু হটবে। ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে গঠন হয়। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। ইউএসএ থেকে যে ইসরায়েলে যেসব পণ্যগুলো সাপ্লাই করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারবো। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমি বিগত এই কয়েক মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই, এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ যেন ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না হয়। গণহত্যা বন্ধে বিশ্ব সংগঠনগুলোর নির্লিপ্ততার তীব্র নিন্দাও জানায় শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নিয়ে কর্মশালার উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Use of faster courier rather than the existing postal system, and then adopt multiple trials. They have not said to implement it right away. And the second option, which is online voting,
the key feature is multiple step of development and then trial. I will show you the steps of development they have suggested. By the way, they have not listed the step as it is. We have made it through our understanding. The step 1 would be to establish a technical task force. 2, designing architecture and protocol. Step 3, publishing the code base of the developed system. Step 4, launch public penetration testing and bug bounty program. Step 5 is completing the ICT audit. Step 6 is amending the framework. Step 7 is small-scale voting, and Step 8 is trial. And again, I draw your attention, they have linked up to the trial. And when we talk about trial, we did talk to a number of countries. You know that we had interaction with some of the heads of the mission here. Some of the countries are conducting trial for years, 4, 5, 7 years. They are still at the trial phase. So our hunch is, even we adopt this, we will remain at the trial phase for some time and may not be able to apply gold sum for the upcoming election. Okay, what do we expect from this? This is my last slide from this workshop. Validation of the 3 shortlisted methods that we have finalized. Obtain input to devise practical architecture for methods so validated. You will first say, yes, these 3 methods are practicable or not practicable. If you say it is practicable, then we would expect you to suggest a broad architecture. Once this architecture is finalized today, we have an oversight team very dedicated who are working for the nation without any remuneration, and I thank them in anticipation. That team has promised us that they will render. দেখছিলেন প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে কর্মশালার অংশবিশেষ। গাজায় গণহত্যা প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের 6 জেলা ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অন্তত 16টি রেস্তোরাঁ ও শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে কক্সবাজারে 5টি, চট্টগ্রামে 3টি, সিলেট 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধরা ফাস্টফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে হামলা চালায়। পাশাপাশি কোমল পানীয়, কোকাকোলা, 7 আপ রাখায় বিভিন্ন দোকানপাটও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। গাজীপুরের বোর্ড বাজারে বাটার শোরুমে হামলা ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে খুলনায় কেএফসি ও বাটার শোরুমে লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় বাটা কোম্পানির ডিলার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়। খুলনাতেও কেএফসি ও বাটার শোরুমে লুটপাটের ঘটনায় 31 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বাটা শোরুমে এই ইসের নাম করে আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। অন্তর্বর্তী সরকারের সময়কার প্রথম ঈদ পার করল নগরবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থার অবনতিতে অনেকটা ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিলেন নগরবাসী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিশ্রুতি ছিল নগরীর নিরাপত্তায়, সেই নিয়ে ব্যাপক তোড়জোড় প্রস্তুতিও ছিল তাদের। তবে বাস্তবে ঈদের ছুটিতে কতটা নিরাপদে ছিল রাজধানী, সেই চিত্রই উঠে এসেছে সহকর্মী শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদের ছুটি শেষ, কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটেছিল প্রকাশ্যে খুনের মতো ঘটনাও। এসব ঘটনাকে ঘিরে ঈদের ফাঁকা ঢাকায় রাজধানীবাসীর কপালে ছিল শঙ্কার ভাঁজ। আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ।
এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও ঈদের রাজধানীবাসীকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী? চলুন ঈদের 6 দিন আগের আর 6 দিন পরের রাজধানীর অপরাধ তথ্য পর্যালোচনা করে দেখা যাক। 50টি থানা থেকে প্রাপ্ত তথ্য মতে ঈদের আগে 25 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 6টি, খুনের ঘটনায় 2টি, ধর্ষণের ঘটনায় 8টি ও চুরির ঘটনায় 21টি মামলা হয়েছে। অন্যদিকে ঈদের দিন থেকে পরবর্তী 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 4টি, খুনের ঘটনায় 4টি, ধর্ষণের ঘটনায় 13টি ও চুরির ঘটনায় 9টি মামলা হয়েছে। এমন তথ্যে বলাই যায় ঈদের ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অনেকটাই সফল আইনশৃঙ্খলা বাহিনী, তবে নিয়ন্ত্রণহীন ছিল ধর্ষণ ও খুনের ঘটনা। এ নিয়ে ডিএমপি জানায় এবার ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ফাঁকা ঈদের সময় যে ঢাকা মহানগরী পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটতে পারে সেই জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম সেগুলো যথেষ্ট কার্যকর ছিল, যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো। অপরাধ দমনের দিনের চেয়েও রাতের ঢাকাকে গুরুত্ব দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। রাতে এই যখন অন্ধকার থাকে তখন ছিনতাইকারী কিংবা এই চাঁদাবাজি করা এগুলো এই ধরনের অপরাধীদের জন্য অপরাধ করাটা খুব সহজ হয় এবং সাধারণ মানুষ বাইরে তার জরুরি প্রয়োজনে বের হলে যখন রাস্তাঘাট অন্ধকার থাকে তখন নিশ্চয়ই তার মধ্যে একটা ভয় কাজ করে, একটা শঙ্কা কাজ করে। রাতে সড়ক বাতিগুলো সচল রাখারও পরামর্শ বিশ্লেষকদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চলতি মাসের প্রথম 7 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106 জন, এর মধ্যে বরিশালেই 57 জন। গেল কয়েক বছর ঢাকার 2 সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এবার ঢাকার বাইরে সংক্রমণ কয়েক গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে কোনো প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের, এমনকি নিয়মিত জরিপ কাজও চালায়নি সংস্থাটি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর কয়েক পশলা স্বস্তির বৃষ্টির সঙ্গে দেখা দিয়েছে বাড়তি সংখ্যা। বৃষ্টির মৌসুম শুরুর আগে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মৃত্যু হয়েছে 1 জনের। গেল কয়েক বছরে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম থাকলেও চলতি বছরের পরিসংখ্যান দিচ্ছে অশনি সংকেত। ইতিমধ্যে মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106 জন। এদিকে গেল বছরগুলোতে ডেঙ্গু রাজধানী কেন্দ্রিক হলেও এবার ঢাকার বাইরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসের 57 জনই বরিশালের। ডেঙ্গু বাড়তে শুরু করলেও দৃশ্যমান তৎপরতা নেই স্থানীয় সরকারের, কোথাও তেমন কোনো কার্যক্রম দেখছেন না বলে অভিযোগ রাজধানীর অধিকাংশ বাসিন্দাদের। এই তো 1-2 মাস আগে তো আসলে ডেলি দিত, এখন একটু আবার কমাই আর কি। এটা একবার নিধন করতে গেলে আপনার প্রতিদিন দিতে হবে পার্ট টাইম, একটা নিয়ম করে। মশা আছে, প্রচুর মশা, কিন্তু এমনি দেই না কোনো সময় দিতে। মশা আপনার সন্ধ্যার টাইমে হলে অতিরিক্ত মশা দিয়ে আপনি এদিকে আড়া জানা মশার জন্য সাচ্চা পালানো লাগে মশা, অতিরিক্ত মশা। ডেঙ্গুর এমন বাড়বাড়ন্তে নির্বিকার স্বাস্থ্য বিভাগ প্রতি বছর বৃষ্টি মৌসুম, পূর্ব মৌসুম ও মৌসুম পরবর্তী 3টি ডেঙ্গু জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। এবার কোনো জরিপ করেননি তারা। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় এবার ঢাকার চেয়ে বরিশাল ও চট্টগ্রামে ডেঙ্গুর প্রভাব বেশি। স্পেসিফিক কয়েকটি জেলার নাম বলতে পারি, সেই জেলাগুলোতে এবার এডিস মশা বাড়ছে এবং ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবেই আমি নিশ্চিত করে বলতে পারি। যেমন কক্সবাজার একটি, চিটাগাং একটি, ময়মনসিংহ, বরগুনা, বরিশাল, চাঁদপুর, এই জেলাগুলো, গাজীপুর আছে সঙ্গে। অবশ্য কয়েকদিনের মধ্যেই ক্রাশ প্রোগ্রাম শুরুর কথা বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার নিয়মিত মশক কর্মীর সঙ্গে 5000 ভলান্টিয়ার নিয়োগের পরিকল্পনাও আছে তাদের। আগামী 3 মাস আমরা ব্যাপক ক্যাম্পেইন করব। ইয়াংরা যাবে, মশার ওষুধওয়ালা লোক যাবে, সাথে হেলথের কর্মীরা থাকবে। এবং গতকালকে পর্যন্ত আমাদের এটা আউটসোর্সিং যারা করতো তাদের সাথে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। এইবারের চুক্তিটা আমরা সেনাবাহিনীর সাথে করব, যেন এটা আরও কড়াভাবে এটা নজরদারিতে আনা যায়। তবে ডেঙ্গু নিধনে এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে এবার সারা দেশের পরিস্থিতি খারাপ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
শরীয়তপুরের জাজিরা নড়িয়া মধ্যবর্তী কীর্তিরাশা নদীর উপর দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। ৫ আগস্টের পর প্রায় ৪৫% কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। যদিও নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ সপ্তাহের আশ্বাস এলজিইডি। সাইফুল ইসলাম আকাশে তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ২০১৭ সালে কাজ শুরুর পর কয়েক দফায় বাড়ানো হয়েছিল গোলাম মাওলা সেতু প্রকল্পের মেয়াদ। ৩বার পরিবর্তন হয়েছে ঠিকাদার, কিন্তু ৮ বছরে প্রকল্প কাজের অগ্রগতি মাত্র ৫৫%। ২০২৪ সালের ৫ আগস্টের পর কাজ ফেলে পালিয়েছে সবশেষ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজ। ফলে সেতুর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। দেখা যায় হঠাৎ কেউ অসুস্থ হলে যাতায়াতে পারাপারে ট্রলার না ভরা পর্যন্ত ট্রলার ছাড়ে না, আবারও পরীক্ষার সময় আমাদের লেট হয়ে যায়। দৈনিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শতে ছাত্রছাত্রীরা পার হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এর প্রতিকার যে কখন যে শেষ হবে আমরা নিজেরও জানি না। আমরা প্রতিদিন স্কুলে যাতায়াত করি, আমরা ট্রলা দিয়ে পার হই, এই ট্রলা দিয়ে পার হতে আমাদের ভয় করে। দুর্ভোগ কমাতে সেতুর পাশেই হেঁটে নদী পারাপারের জন্য ফুট ব্রিজের কাজটিও শেষ হয়নি ২ বছরেও। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সাইড ব্রিজটা করেনি এখনো, সেজন্য জনগণগুলো আসতে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যে সব নৌকা আছে এগুলো কিন্তু অনেকের জন্য রিস্ক। কেন রিস্ক? দেখা যায় যে আমাদের বাচ্চা আছে বা অনেক নারী আছে, তারা কিন্তু আপনার পার হওয়ার সময় অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুর্ভোগ কমাতে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর কাজ সম্পন্নের আশ্বাস দিয়েছে এলজিডি। ৫ আগস্টের পরে এই পরিবর্তনের পরে মূল ঠিকাদার পালিয়ে থাকে এবং কাজটি সে শেষ মুহূর্ত না করার জন্য অনীহা প্রকাশ করে, এবং আমরা তাকে ক্যান্সেলের জন্য চিঠি দিয়েছি এবং দ্রুতই ক্যান্সেল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব। সেই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করতে পারব। ঢাকা থেকে সড়ক পথে যোগাযোগ সহজ করতে কীর্তিনাশা নদীর উপর ১৯৯৭ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১৫ সালে সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ২০১৭ সালে ২৮ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ২২২ মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিডি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ৮ বছরেও সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে খুলনা সিটি বাইপাস লিংক রোড। আরো জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, রাস্তার সংস্কারে কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং স্থানীয়রা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা সিটি যে বাইপাস লিংক রোডটি আছে এই রোডটিতে। এই রোডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ স্থল বলা যায় শহর থেকে শহরের বাইরে যে রাস্তাগুলো আছে। প্রায় ৮ বছরও বেশি সময় ধরে কিন্তু এই রোডটিতে আসলে সংস্কার না হয় নাগরিক ভোগান্তি কিন্তু আসলে বেড়েই গিয়েছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু আসলে এখনো বালুময় এবং হয়ে গিয়েছে, এবং রাস্তায় উঁচু নিচু হওয়ার কারণে কিন্তু যত্রতত্র আসলে দুর্ঘটনা ঘটছে, এবং অল্প বৃষ্টিতেই কিন্তু আসলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যার কারণে কিন্তু খুলনা শহরের যে প্রবেশের যে লিংক রোডটি, এই লিংক রোডটি আসলে অচল অবস্থার কারণে নাগরিক দুর্ভোগ আসলে শেষ প্রান্তে আছে। এবং খুলনা শহরের অনেক সংগঠন কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই সড়কটি সংস্কারের জন্য তারা রাস্তায় নেমেছে। তো আমরা সর্বশেষ খবর নিয়েছি খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে। তারা যেটি জানিয়েছে যে এই সড়কটির টেন্ডারের কার্যক্রম প্রায় শেষের পথেই বলা যেতে পারে, এবং তবে খুলনার শেখ আবু নাসের হাসপাতাল থেকে যে বাইপাস লিংকটি আসলে বের হয়েছে শহরের বাইরে দিকে, এই রাস্তার সম্পূর্ণটাই এই মুহূর্তে কিন্তু সংস্কার করা সম্ভব হচ্ছে না। আবু নাসের লিংক রোড থেকে রমজানের যে আসলে ব্রিজ আছে, এই ব্রিজ পর্যন্ত প্রায় ২৫ কোটি টাকার একটি টেন্ডার প্রক্রিয়ায় সিটি কর্পোরেশন গিয়েছে, এবং খুব দ্রুত এই সংস্কারের কাজ শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু রমজানের মোড় থেকে একদম সিটি কর্পোরেশনের বাইরের যে রাস্তাটি, এইটি কিন্তু আসলে এলজিডির এই রাস্তাটির কিন্তু আসলে সংস্কারের বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো সব মিলে বলা যেতে পারে এই রোডের সংস্কার না হওয়ার কারণে কিন্তু শহরের ভিতর আসলে প্রবেশ নানা ধরনের বাধা বিপত্তি হচ্ছে, এবং খুব দ্রুত নগরবাসী এই রোডটি সংস্কার করতে চায়। স্নেহা, খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। জাটকা সংরক্ষণে শুরু হয়েছে 1 সপ্তাহের ইলিশ সংগ্রহ।
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। আজ 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সব ধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও আইন সংশোধন করে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জেলেদের ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি রয়েছে সরকারের। ও সংক্রামিত রোগ প্রতিরোধে বগুড়ার 11টি উপজেলায় স্থাপিত এনসিডি কর্নারকে ডিজিটালাইজেশন করতে অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সঞ্জু, এই কর্মশালার কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। স্নেহা, অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর 4 কোটির মতো মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, যা কিন্তু অসংক্রামক রোগে মৃত্যুর যে সংখ্যা 74% এবং শুধুমাত্র বাংলাদেশেই অসংক্রামক রোগে যে মৃত্যু হার তার 34% মারা যায় শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং এই রকম অসংক্রামক যে রোগগুলি রয়েছে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর একটি কর্মসূচি নিয়েছে। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নার স্থাপন, যেখানে বিনামূল্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে নানা পরামর্শ, বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ নানা কার্যক্রম কিন্তু হাতে নিয়েছে। এবং ইতিমধ্যেই সারা দেশে এই এনসিডি কর্নার কিন্তু বেশ আলোচিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। সেই এনসিডি কর্নারের সেবার মান আরও কিভাবে বাড়ানো যায় এবং সার্বিক ডিজিটালাইজেশন করণে গতকাল থেকে 4 দিন ব্যাপী বগুড়ায় কিন্তু চিকিৎসক, নার্স এবং উপজেলার যারা সেকমর রয়েছে তাদের প্রশিক্ষণ চলছে, যেখানে উদ্বোধন করেছে বগুড়ার জেলা সিভিল সার্জন ডাক্তার মোফাক্কারুল ইসলাম। এখানে জেলা ডেপুটি সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত আছে। আমরা একটু সরাসরি কথা বলবো বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের অ্যাডিশনাল ডাইরেক্টর ডাক্তার মাহফুজুর রহমানের সাথে। আপনি কি একটু আমাদের জানাবেন যে এই উদ্যোগে আপনারা কি কি সুফল পাচ্ছেন এবং কি লক্ষ্য নিয়ে আপনারা কাজ করছেন? আমাদের আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 71% লোক অসংক্রামক রোগে আক্রান্ত হয় এবং তার মধ্যে 34% হলো গিয়ে হৃদরোগ জনিত কারণে, এবং এতে প্রায় 41% লোক হলো গিয়ে প্রোডাক্টিভ পিপল। তো এই যে মানুষগুলো মারা যাচ্ছে, তো এটা আমাদের দেশের জন্য একটা বিরাট আর্থিক ক্ষতি। তো সেটাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ সরকার ডিজি হেলথের মাধ্যমে এনসিডিসি প্রোগ্রাম, যেটা তারা একটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের সবগুলো উপজেলা হেলথ কমপ্লেক্সে এনসিডি কর্নারগুলোকে অ্যাক্টিভেট করবে এবং সেটার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের চিকিৎসাটা ফ্রি দিচ্ছে ওনারা। এবং আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এখন 310টা উপজেলায়, বগুড়া, রাজশাহীর বগুড়া সহ আমরা এই জায়গাগুলোতে এনসিডি কর্নারগুলো অ্যাক্টিভেট করতে সরকারকে সহযোগিতা করতেছি। এবং এখন দেখা যাচ্ছে যে আমাদের যেখানে হাইপারটেনশন কন্ট্রোল রেট 14%-এর নিচে থাকে, সেখানে আমরা এখন প্রায় 55%-এর উপরে কন্ট্রোল রেট দেখতে পাচ্ছি। এবং আমরা এই পর্যন্ত বাংলাদেশে প্রায় 5 লাখের উপরে আমাদের রেজিস্টার্ড হাইপারটেনসিভ রোগী আছে। তার মধ্যে প্রায় 2 লাখের মতো রোগী আমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে প্রিভেন্ট করতে পারি। ডাক্তার মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আসলে এই কর্মসূচি সম্পর্কে এই প্রকল্পের রাজশাহী বিভাগীয় প্রকল্প কর্মকর্তা এহসানুল আমিন ইমনের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি স্বপ্ন দেখছে যে এই বাংলাদেশে কোনো মানুষের যেন আর অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে প্রাণ না হারান, তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু দিতে চান। এখানে যে ডাক্তার, নার্স সহ সেকমোরা রয়েছে তারাও প্রচেষ্টা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই এনসিডি কর্নার স্থাপন করেছে তা যেন বাস্তবায়িত হয় এবং আমাদের সাধারণ মানুষের যে মূল্যবান জীবন তা বাঁচাতে যেন তারাও ভূমিকা রাখতে পারে। স্নেহা, বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষ থেকে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।